আমন্ত্রণ জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। বিশ্বব্যাপী প্রায় 24 লক্ষ ব্যক্তি প্রতি বছর ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আমাদের জীবনযাত্রায় করা নানা ধরনের অভ্যেস, বিশেষত প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ধূমপান এবং সেই সাথে পরিবেশ কিংবা বায়ু দূষণ তো রয়েছে, এবং সেই সাথে আমাদের অযাচিত জীবনযাপন পদ্ধতি, সবকিছু মিলিয়ে আমরা মনের অজান্তে ক্রমাগত যেন ফুসফুসে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে এগিয়ে চলছি। তবে ক্যান্সারটি নিয়ে আপনি কতখানি সচেতন? কি করে বুঝবেন আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিনা এবং কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বেশিরভাগ সময় খেয়াল করি যে ক্যান্সার হয়েছে, কিন্তু একটি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে আমরা সেই লক্ষণগুলো সম্পর্কে অবগত হচ্ছি। তবে ক্যান্সার সম্পর্কে সুরক্ষিত থাকবার জন্য আমাদের আজকের আয়োজন, এবং কথা বলবো ফুসফুসে ক্যান্সারের কারণ এবং প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কুদরতি এলাহি, যিনি মেডিসিন ও মেডিকেল অনকোলজি বিশেষজ্ঞ, সাবেক প্রধান ক্যান্সার সেন্টার, সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচ ঢাকা, এবং বর্তমানে যিনি কর্মরত রয়েছেন আহসানি মিশন ক্যান্সার ইনস্টিটিউটে। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, ফুসফুসে ক্যান্সার নিয়ে আলোচনা করব। শুরুতে একটু জানা জরুরি যে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুসে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি রয়েছে? জি, ধন্যবাদ। ফুসফুসের ক্যান্সার খুবই কমন, মানে আমার যদি ইনসিডেন্স বা ক্যান্সারের যদি আমরা স্তর করি, তাহলে দেখা যাবে যে ফুসফুস ক্যান্সার সবচেয়ে বেশি পৃথিবীতে, এবং ফুসফুস ক্যান্সারের মৃত্যু হারও বেশি। প্রতি বছরে যেমন শনাক্তও বেশি হয়, মৃত্যুও বেশি হয়। পাশাপাশি আমরা যদি বাংলাদেশে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারি বাংলাদেশের যে স্ট্যাটিস্টিক্স আছে গ্লোবোকানের, সেখানে আমরা বাৎসরিক 18,000 থেকে 20-22,000 এরকম নতুন শনাক্ত হয়, এবং মৃত্যু অনেক বেশি, 12-13,000 মৃত্যু হয়ে থাকে। সুতরাং নিশ্চিতভাবে বলতে হবে যে ফুসফুস ক্যান্সার একটি খুবই কঠিন একটি ক্যান্সার, এবং শনাক্ত বেশি হয় প্রতি বছর। এবং বিশ্বব্যাপী মৃত্যুর তালিকায় প্রায় বলা যায় শীর্ষে রয়েছে। পুরুষদের জন্য 1 নম্বর তালিকা আছে এটি। ভয়ঙ্কর। স্যার, একটু জানতে চাই যে এই যে এত ব্যক্তি প্রতি বছর আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে, মানে অন্যান্য ক্যান্সারের তালিকায় এই ক্যান্সারটি কেন শীর্ষে রয়েছে? জি, ধন্যবাদ। শীর্ষে থাকার একটা কারণ আমরা এরকম বলতে পারি যে আমাদের যে কারণগুলোকে আমরা নির্ণয় করি, আসলে ক্যান্সারের তো কারণ হলো জিনের মিউটেশন হয়ে যাওয়া। তো সেই মিউটেশন হওয়ার কারণগুলোই ক্যান্সারের কারণ। তো ফুসফুসের ক্যান্সারটাকে যদি আমরা এখন আলোচনা করি, তাহলে অন্যতম কারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবেই বলতে হবে যে স্মোকিং। আচ্ছা আচ্ছা। ধূমপান একটি বড় কারণ, আর পাশাপাশি আছে বায়ু দূষণ, যেটা আমাদের দেশের জন্য খুবই, বিশেষ করে ঢাকা শহরের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে কিছু কেমিক্যালস আছে, যেমন র্যাডন, পেট্রোলিয়ামস, দেন ইউরেনিয়াম, অ্যাসবেস্টস, এগুলো কিন্তু একটি কারণ। গ্রাম অঞ্চলে যারা ওই দেখা যায় যে খড়ি বা পাতা দিয়ে রান্না করে, সেই ধোঁয়াগুলো একটা কারণ হতে পারে। তো সুতরাং এগুলো মানে কারণের মধ্যে আমরা চিহ্নিত করি যে প্রভাবক কারণ, কিন্তু আসল কারণ হলো যে জিন মিউটেশন হয়ে যাওয়া, যে জিনগুলো আমাদের ক্যান্সার থেকে রক্ষা করে। নিঃসন্দেহে। কিন্তু ক্যান্সার থেকে রক্ষা করবার এই জিনগুলো আমাদের মিউটেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি পারিবারিক হিস্ট্রি থাকাটা খুব জরুরি কিনা? জি, কিছু কিছু ক্যান্সারের সঙ্গে তো পারিবারিক ক্যান্সারের অবশ্যই যোগ আছে। লাং ক্যান্সারে আমরা এখনও ডাইরেক্ট সেভাবে না পেলেও, যদি কোনো পরিবারে ইয়াং যাদের মধ্যে যদি দেখা যায় ক্যান্সার আছে, ফুসফুস ক্যান্সার, তাহলে এটা একটা পারিবারিক কারণ হিসেবে আমরা সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে স্ক্রিনিংয়ে রাখবো, যাতে আমরা আর্লি স্টেজে তাদের যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটা আমরা শনাক্ত করতে পারবো। নিশ্চয়ই স্ক্রিনিং এর ব্যাপারটা তো আসবো, কিন্তু স্যার শুরুতে একটু জানবো যে আসলে এত ব্যক্তি তো আক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা তো জানি ফুসফুস মানেই কাশি, ফুসফুসে কোনো জটিলতা হলে কাশি দিয়ে উপসর্গ শুরু হবে, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে কি আর বিশেষ কোনো উপসর্গ প্রকাশ পেতে পারে? যে ক্যান্সারের উপসর্গগুলো দুরকম। একটা হলো যে ফুসফুসের যখন ক্যান্সার সীমাবদ্ধ আছে, সেটার জন্য কিছু উপসর্গ হতে পারে।
আর একটা হলো ক্যান্সার যখন অন্য অর্গানগুলোকে আক্রান্ত করেছে সেটা নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো যখন ফুসফুসে সীমাবদ্ধ আছে সেখানে মূলত কাশি থাকে, এবং কোনো পেশেন্ট যদি দেখা যায় যে 3-4 সপ্তাহ কাশি হচ্ছে এবং সাধারণ চিকিৎসা কমছে না, অথবা কাশির সঙ্গে রক্ত যাচ্ছে, অথবা বুকে ব্যথা হচ্ছে এই ধরনের, অথবা বুকে এবং মুখ ফুলে যাচ্ছে, তখন এই আমরা রোগীগুলোকে গুরুত্ব দেব যে ফুসফুসের কোনো সমস্যা আছে কিনা বা ক্যান্সার আক্রান্ত হচ্ছে কিনা। আচ্ছা। সেকেন্ড হলো যে ফুসফুসে নাই কিন্তু অন্য অর্গানে চলে গেছে, যেটাকে আমরা মেটাস্টেসিস বলি বা ছড়িয়ে যাওয়া ক্যান্সার বলি। তো কারো যদি ব্রেনে চলে যা থাকে তাহলে দেখা যাবে তার কিছু নার্ভাস সিস্টেমের সমস্যা হচ্ছে, লিভারে গেলে জন্ডিস হতে পারে, হাড্ডিতে গেলে দেখা যাবে যে সেখানে পেইন হচ্ছে। অনেক সময় রোগীরা এগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আচ্ছা, তো এই যে স্যার মেটাস্ট্যাসিস হয়ে যাওয়া, আমরা তো বলছি ছড়িয়ে গেছে ক্যান্সার, কিন্তু শুরু হলো তো ফুসফুসে, মানে এটা কি আমরা ডিলে করছি এ কারণে ছড়িয়ে যাচ্ছে, নাকি হবার সাথে সাথে ছড়িয়ে যেতে পারে? না, কোনো ক্যান্সারই আসলে সঙ্গে সঙ্গে ছড়ায় না, স্টেজ আছে 1, 2, 3, 4। তো নিঃসন্দেহে একটা সময়ব্যাপী শনাক্ত হওয়ার অভাবে একটা পর্যায়ে স্টেজ 4-এ চলে যায়, যখন ক্যান্সারটা অন্য অর্গানে চলে যায় বা ট্রাভেল করে। তো কাজেই আমরা এটা এখনই বলতে পারবো না যে এই পেশেন্টটা ক্যান্সার জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার এই রোগটা ছড়িয়ে গেছে। মানে সচরাচর যেহেতু ফুসফুসে ক্যান্সার, ফুসফুসের আশেপাশে কোন কোন জায়গাগুলোতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? ফুসফুসের ক্যান্সারে মূলত আমরা লিভারে যেতে দেখি, ব্রেনে যেতে দেখি, তারপর হাড্ডি বোনসে যায়, এবং কিডনির উপর একটা গ্ল্যান্ড আছে, এটাকে বলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেখানেও যায়। এই 4টা জায়গায় মূলত আমরা এই ফুসফুস ক্যান্সারের মেটাস্টেসিস বা ছড়িয়ে যাওয়ার আমরা অবস্থানগুলো দেখতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে বিষয়টা কি এমন হতে পারে যে কাশি হয়েছিল কিছুদিন, আমরা খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু পরবর্তীতে যখন ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার পরে কিডনিতে চলে গেল, গ্ল্যান্ডে চলে গেল, তখন কি বহিঃপ্রকাশটা সেখান থেকে আসতে পারে যে কিডনির আশেপাশের জায়গাগুলোতে ব্যথা করছে, এ ধরনের উপসর্গ হতে পারে কি? এক্স্যাক্টলি, আমাদের দেশে আমরা প্রায় 75 থেকে 80% রোগী যাদের ফুসফুস ক্যান্সার শনাক্ত করি তাদের কিন্তু স্টেজ 4-ই আমরা শনাক্ত করে থাকি। আচ্ছা আচ্ছা। এবং তারা ওই প্রেজেন্টেশনগুলো নিয়ে আসে। আমাদের আর্লি স্টেজে পেশেন্ট শনাক্ত এটা কম। এটা আমাদের দেশে না, শুধু সারা বিশ্বব্যাপী দেখা যায় যে স্টেজ 4-এর লাং ক্যান্সারের রোগী বেশি শনাক্ত হয়। সেই ক্ষেত্রে স্যার স্টেজ অনুযায়ী যদি একটু জানতে চাই, যে আমরা তো বিভিন্ন স্টেজের কথা বলছি, স্টেজ অনুযায়ী বহিঃপ্রকাশ বা কিভাবে আইডেন্টিফাই করা যায়, নিশ্চয়ই চিকিৎসা পদ্ধতি স্টেজের উপরেই ডিপেন্ড করে। আমি একটু আইডেন্টিফিকেশনের কথা জানতে চাইবো। যে আইডেন্টিফিকেশন আমরা কিভাবে করি সেটা যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমরা কিন্তু ইমেজিংয়ের মাধ্যমে করি। ইমেজিং মানে আমি বলতে চাচ্ছি সিটি স্ক্যান এবং পেট সিটি স্ক্যান, আধুনিক যে স্ক্যানিং, এটার মাধ্যমে আমরা দেখি যে ক্যান্সারের বিস্তৃতি কতটুকু। যদি ক্যান্সার শুধু ফুসফুসে থাকে, একটা ফুসফুসে তার যদি সাইজ 3 সেন্টিমিটারের কম থাকে, আর কোথাও নাই, তখন আমরা এটাকে স্টেজ 1 বলি। আচ্ছা। স্টেজ 1-এর চিকিৎসা সার্জারি, এখানে কেমো লাগে না সাধারণত, এবং রোগীর সার্ভাইভাল কিন্তু আমরা বলি কিউরেটিভ স্টেজ। এটা আচ্ছা মানে এই স্টেজে কোনো রোগীর যদি ধরা পড়ে তাহলে আমরা মনে করে নেব যে রোগীর চিকিৎসার মাধ্যমে সে একটা নর্মাল লাইফ পাবে। স্টেজ 2-তে যখন হয় তখন এই টিউমারটি 3 সেন্টিমিটারের বেশি অথবা 5 সেন্টিমিটারের কম এই সাইজ থাকে, অথবা 3 সেন্টিমিটার থাকলেও দেখা গেল যে মেডিস্টিনাম আমরা বলি এই জায়গাটাকে, যে দুইটা ফুসফুসের মাঝখানে একটা জায়গা আছে, আমাদের পাঁজরের মাঝখানে যে হাড়টি, হাড় দুই ফুসফুসের মাঝখানে, এইটাকে বলে মেডিস্টিনাম। ওখানে কিছু লসিকা গ্রন্থি থাকে। যখন ওই টিউমারটা লসিকা গ্রন্থি ধরবে তখন আমরা স্টেজ 2-তে চিন্তা করব। আচ্ছা। স্টেজ 3-তে হবে যে 5 সেন্টিমিটারের বেশি অথবা 7 সেন্টিমিটারের কম, তখন স্টেজ 3। এবং তখন দেখা যাবে যে লিমনোডগুলো, ওই যে মেডিস্টিনাম যেটা বললাম, সেখানে বেশ কিছু বাল্কি ডিজিজ অর্থাৎ অনেকগুলো লিমনোড আক্রান্ত হয়েছে। তো এই স্টেজ 3 পর্যন্ত আমরা কিন্তু ইন্টেনশন টু কিউর, মানে একটা রোগী 5 বছর একটা সার্টেন অ্যামাউন্ট বেঁচে থাকবে, সেই উদ্দেশ্য নিয়ে চিকিৎসা করে থাকি। এটা হলো স্টেজ 3 পর্যন্ত। আর 4-তে বলেছি যখন এটা ছড়িয়ে যায় তখন স্টেজ 4। তো এই স্টেজিংগুলোর জন্য আমরা যেই পরীক্ষা করে থাকি সেটা ইমেজিং। ইমেজিং মানে মূলত সিটি স্ক্যান, এবং অধুনা যেটা হয়েছে সেটা হলো পেট সিটি স্ক্যান। একটা পরীক্ষা করলে আমরা দেখতে পারবো যে ক্যান্সারের বিস্তৃতিটা কতটুকু।
তার মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্ট্রেসগুলো শনাক্ত করা সম্ভব, কিন্তু সেটা আর্লি স্টেজে আসলে অবশ্যই রিকভারি রেট অনেক হাই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে তো বেশিরভাগ রোগীরা আসতে পারে না প্রাথমিক অবস্থায় বা সচেতন নয়, হ্যাঁ, এটা আমাদের দেশে একটি অপারগতা আমাদের। অপারগতা। স্যার একটু জানবো যে আমরা তো সিটি স্ক্যানের কথা বলছি, কনফার্মেটরি টেস্ট কি বায়োপসি নাকি এফএনএসসি বা কোনটা, আমরা কিভাবে জি শনাক্ত করব? ধন্যবাদ। যে কোনো ক্যান্সারের কিন্তু কনফার্মেটরি যেটা পরীক্ষা সেটা হলো বায়োপসি। তো ফুসফুস ক্যান্সারেও আমরা যখন প্রথম কোনো রোগী কাশি নিয়ে আসলো বা কাশির সঙ্গে রক্ত যাচ্ছে এরকম একটা সিমটম নিয়ে আসলো, তখন আমরা একটা এক্সরে করে থাকি। এক্সরেতে যদি আমরা সাসপিশিয়াস কোনো জায়গা দেখি যে সন্দেহমূলক জায়গা, তখন আমরা রোগীকে অনেক সময় সিটি স্ক্যান করতে দেই। তো সিটি স্ক্যান করলে বোঝা যায় যে এই রোগটা আসলে কোন দিকে যাচ্ছে, তখন আমরা একটা বায়োপসি করাই। আচ্ছা। এবং আধুনিক বায়োপসি মানেই হলো কোর বায়োপসি। যদিও এখনো অনেক জায়গায় এফএনএসি করে থাকে, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, কিন্তু বায়োপসি মানে কোর বায়োপসিটা স্ট্যান্ডার্ড। কেন স্ট্যান্ডার্ড? এটা মাধ্যমে যেমন আমরা ডিজিজটাকে কনফার্ম করতে পারি, একটা সার্টিন অ্যামাউন্ট টিস্যু আছে, টিস্যুর মাধ্যমে আমরা এটা কোন ধরনের ক্যান্সার, কারণ আমরা জানি ফুসফুস ক্যান্সার অনেকগুলো ধরন আছে, কোন ধরনটা জানতে পারি। এবং আধুনিক যে ইনভেস্টিগেশনস, দ্যাট ইজ আমরা বলবো যে মলিকুলার স্টাডি, জিন স্টাডি, এইগুলো কিন্তু করতে হলে আমাদের কোর বায়োপসি অবশ্যই প্রয়োজনীয়। তা আমরা তাহলে আমরা একটা হলো যে আমরা কনফার্ম করতে পারলাম কোন ধরনের ক্যান্সার এবং কী চিকিৎসা হবে, সেটাও কিন্তু এখন জিন অ্যানালাইসিসের মাধ্যমে বা মলিকুলার স্টাডির মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাই। এবং এই চিকিৎসাগুলো কিন্তু অনেক উন্নত এবং রোগীর সার্ভাইভাল অনেক ভালো। বাহ, খুবই চমৎকার। স্যার একটু জানবো যে এই যে ক্যান্সার একজন ব্যক্তি শনাক্ত হলো, যে কোনো ব্যক্তির জন্য ক্যান্সার ডায়াগনোসিসটা বা তাকে ইনফরমেশনটা দেওয়াটা তো অনেক বড় একটা কষ্ট সাপেক্ষ, বা তাকে তার জন্য অ্যাকসেপ্ট করাটা একটু দুঃসাধ্য। সেক্ষেত্রে যখন একজন ব্যক্তির ক্যান্সার শনাক্ত হয়ে যায়, আমাদের দেশে দেখি আমরা রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব না, বা ওই রোগীটাকে খুব একটা পরবর্তীতে চিকিৎসা যে কন্টিনিউ করবে এই বিষয়টা নিয়ে তারা খুব একটা তৎপর নয়। এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনি কতটুকু জরুরি বলে মনে করেন, তার মেন্টাল সাপোর্ট কিংবা মেন্টাল হেলথের যত্ন নেওয়া? যে এটা একটা খুবই আপনার প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, যে যখন কোনো রোগীর ক্যান্সার ধরা পড়ে, শুধু ফুসফুসের ক্যান্সারে বলবো না, যে কোনো ক্যান্সারে আমাদের ডক্টরদের বা আমরা যারা হেলথ ওয়ার্কার আছি, ইনক্লুডিং নার্সেস অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্টস, তাদের একটা সিস্টেম আছে, সেটাকে বলে ব্রেকিং দ্য ব্যাড নিউজ। একটা ব্যাড নিউজ ব্রেক করার কিছু স্টেপস আছে, সেটার মাধ্যমে আমরা রোগী এবং রোগীর আত্মীয় স্বজনকে আমরা জানাই, সেটা একটা পদ্ধতি আছে। তারপরে আমরা তাদের আত্মীয় স্বজনকে ভালোভাবে বুঝাই যে এই রোগটা কোন পর্যায়ে আছে, সার্ভাইভাল কী হতে পারে, চিকিৎসা আমাদের অ্যাভেলেবল কী হতে পারে, আধুনিক চিকিৎসা কী আছে, সবগুলো আমরা ডিসকাস করি। আগের দিনে যেমন এমন ছিল স্টেজ 4 লাং ক্যান্সার 1 বছরের কম বাঁচত, এখন সেই দিন নাই। আমাদের রোগীরা এখন 4 বছর 5 বছর শুধু ট্যাবলেট খেয়ে বেঁচে আছে। বাহ, এটা স্টেজ 4 এর ডিজিজের কথা বলছি। সুতরাং ওই যে এনকারেজিং কথা, যেগুলো উদ্দীপনামূলক বা উৎসাহমূলক কথা, এগুলো আমরা রোগীদের সঙ্গে বা রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে আমরা আলোচনা করি। নিঃসন্দেহে। এবং স্যার একটু জানবো যে আসলে আপনারা তো কেমোথেরাপি দেন, রেডিওথেরাপি দেন, বা আরও বিভিন্ন ধরনের থেরাপি দেন। কখন একজন রোগীর জন্য সার্জারি প্রথম প্রয়োজন, এবং সার্জারির অল্টারনেটিভ হিসেবে কার জন্য কেমোথেরাপির প্রয়োজন, এবং কখন রেডিওথেরাপির পরামর্শ থাকে? জি ধন্যবাদ। লাং ক্যান্সারের চিকিৎসায় আমরা বলবো যে 5টা চিকিৎসা এখন অ্যাভেলেবল। প্রথম হলো সার্জারি, সেকেন্ড হলো রেডিওথেরাপি, থার্ড হলো কেমোথেরাপি, এরপরে টার্গেটেড থেরাপি বা টিকেআই, ফোর্থ হলো ইমিউনোথেরাপি। এই সবগুলোই আমাদের দেশে এখন আছে বাহ, এবং ভালোভাবে আছে। তো সার্জারি আপনি যেটা কোশ্চেন করলেন যে আমরা কখন সার্জারি করব, স্টেজ 1 এবং 2 এই দুটো পর্যায়ে যদি রোগী ধরা পড়ে তাহলে আমরা সার্জারিটাকে প্রায়োরিটি দিই, সেটাই সবচেয়ে ভালো চিকিৎসা। স্টেজ 3-তে বেশ কয়েকটা ভাগ আছে, সেখানে স্টেজ এ পর্যন্ত আমরা সার্জারি, ভালো সেন্টার হলে সার্জারি করার জন্য আমরা টিউমার বোর্ডে সিদ্ধান্ত নিই। স্টেজ 3B অনওয়ার্ড তখন কনকারেন্ট কেমো রেডিওথেরাপি, অর্থাৎ কেমোথেরাপির পাশাপাশি আমরা রেডিওথেরাপি দিই। আচ্ছা। আর স্টেজ 4 হয়ে গেলে তখন অবস্থা অনুযায়ী মূলত কেমোথেরাপি
অথবা টার্গেটেড থেরাপি অথবা ইমিউনোথেরাপি দেওয়া হয়। এটা একটা আমি স্বাভাবিক একটা কথা প্রক্রিয়ার বললাম, কথা এর মধ্যে জানলাম। কিছু কম বেশি আছে আর কি। এবং স্যার যখন কেমো বা রেডিওথেরাপির পরামর্শ দেওয়া হয়ে থাকে, রোগীরা খানিকটা ভীতগ্রস্ত হয়ে যায় যে হয়তোবা খুব যন্ত্রণাদায়ক কোনো প্রসিডিওর, অনেক বেশি যন্ত্রণা হবে, চুল পড়ে যাবে, এবং কষ্টের কথা ভেবে অনেকে কিন্তু একটা দুটা কেমো নেওয়ার পরে আর কন্টিনিউ করে না, বা রেডিওথেরাপি নেওয়ার পরে কন্টিনিউ করে না। আসলে কি খুব যন্ত্রণাদায়ক কোনো প্রসিডিওর? হ্যাঁ, এখানে সার্জারি তো ডেফিনেটলি একটা আলাদা ধরনের চিকিৎসা। কেমোথেরাপি সম্বন্ধে রোগীরা অনেক সময় জানেই না যে এটা আসলে কি। তারা মনে করে এটা একটা মেশিন, বড় ধরনের কোনো যন্ত্র। কিন্তু তাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু ডক্টরস এবং হেলথ ওয়ার্কারদের এগেইন, যে কেমোথেরাপি বিষয়টা আসলে একটা মেডিসিন, এবং এটা নিলে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর ট্রাবল শুটিং, অর্থাৎ এগুলোকে আমাদের চিকিৎসা করার মতো উপযুক্ত সবগুলো ব্যবস্থা কিন্তু এখন আছে। আজকের থেকে 10-15 বছর আগেও বমি হয় একটা সাধারণ জিনিস, সেগুলোর যে ড্রাগ ছিল এখন অনেক উন্নত ড্রাগ হয়ে গেছে। বাহ। ব্যথা কমানোর জন্য উন্নত ড্রাগ হয়ে গেছে, ড্রাগের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, ড্রাগের মলিকুলগুলো চেঞ্জ হয়ে গেছে। কাজেই আমরা ওই ব্যাকডেটের চিন্তা করার চেয়ে আমরা বরং আরও একটু সামনে চিন্তা করলে দেখা যাবে এখনকার চিকিৎসার ধরন অনেক বেটার, অনেক ভালো। বাহ। স্যার একটু জানবো যে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, স্টেজ 4-এ নাকি স্টেজ 3-তে বা অন্য কোনো স্টেজে? জি ধন্যবাদ। আসলে মূলত ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি এটা স্টেজ 4-এর চিকিৎসা। তার মানে এই না যে স্টেজ 3-তে দেওয়া যাবে না, ওগুলো একটু অন্য আলোচনা। তো আমরা স্টেজ 4-এই সাধারণত টার্গেটেড থেরাপি বা ট্যাবলেটগুলো ব্যবহার করি। তো এটার জন্য আমি আপনাকে আগে বললাম যে আমরা যে বায়োপসি করি, বায়োপসিতে যে মলিকুলার স্টাডি হয়, আচ্ছা। এখানে সাবটাইপস 10 রকম আছে, বা এখন আরো পাইপলাইনে আরো অনেক আছে। তো 10 ধরনের এস্টাবলিশড সাবটাইপস আছে, এবং প্রত্যেকটা সাবটাইপসের জন্য স্পেসিফিক মেডিসিন আছে, আমাদের দেশে আছে। যেমন আমি বলতে পারি যে কোনো পেশেন্টের যদি মলিকুলার স্টাডি করে দেখা যায় ইজিএফআর একটা মিউটেশন হয়, আচ্ছা। তাহলে আমরা সেখানে মেডিসিন আমরা দিই। সে মেডিসিন আমাদের দেশে আছে এবং খুব বেশি দাম না। আচ্ছা। আমার নিজের রোগীরও দেখা যাচ্ছে যে অনেকে 4 বছর 5 বছর বেঁচে আছে, মানে অনেক ভালো অবস্থায়, সাধারণ মানুষ বুঝতেই পারবে না যে আসলে রোগীটার ক্যান্সার হয়েছে, বাহ। অথচ সে স্টেজ 4-এর রোগী। আর ইমিউনোথেরাপিটা হলো অত্যাধুনিক একটা চিকিৎসা, এটাও একটা আসলে ড্রাগস মেডিসিন, যেটা ব্রেইনে ইউজ করা হয়। এটা বডির ইমিউনিটিকে কাজে লাগিয়ে ক্যান্সারের বিরুদ্ধে চিকিৎসা করা হয়। বাহ। এটা ইমিউনোথেরাপি, এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল। আমাদের যারা লোকাল ম্যানুফ্যাকচারার আছে আমাদের দেশের, তারা এগুলো তৈরি করছে, এবং আমরা কিন্তু রোগীদের বেশ সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দিতে পারছি। নিশ্চয়ই। কিন্তু স্যার এই যে এত এত থেরাপি দেওয়ার একটি প্রক্রিয়া ক্যান্সার নির্মূলের ক্ষেত্রে, আমাদের বাংলাদেশে সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় যে চিকিৎসাগুলো হচ্ছে, সেখানে আমাদের কি কোনো সীমাবদ্ধতা রয়েছে? অবশ্যই সীমাবদ্ধতা আছে। প্রথমত সীমাবদ্ধতা হলো আমাদের ডায়াগনস্টিক সমস্যা, যে আমরা ডায়াগনোসিসটা ঠিকভাবে করতে পারছি না। অধিকাংশ স্থানেই দেখা যাচ্ছে এফএনএসি করে ফেলে। এফএনএসি আগেই বলেছি যে স্ট্যান্ডার্ড কোনো এটা মানে রোগ নির্ণয়ের কোনো মাধ্যম না, আমাদেরকে কোর বায়োপসিতে যেতে হবে। আমাদের দেশে ঢাকা শহরে বেশ কয়েকটা জায়গায় সুবিধা আছে, পেরিফেরিতে কিন্তু এগুলোর খুব একটা আমাদের অ্যাভেলেবল না। আচ্ছা। তাহলে আমাদের ডায়াগনস্টিক সীমাবদ্ধতা আছে। এরপরে আমাদের দেশে সিটি স্ক্যান, এটা বিভাগীয় শহরে এমনকি জেলা শহরে অনেক জায়গায় আছে, সেই দিকটা আমাদের দেশে যথেষ্ট আছে। কিন্তু আমরা যদি সার্জারির কথা চিন্তা করি, একটা অনকো সার্জারি, এখানে আমাদের সীমাবদ্ধতা আছে। আমাদের প্রয়োজনীয় অনকোলজিস্ট, দেন রেডিওথেরাপি মেশিনস, এগুলো যথেষ্ট সীমাবদ্ধ আছে। আচ্ছা। তো ওগুলা কিন্তু আমাদের দেশে একটা সমস্যা। আবার যদি আমরা পাশাপাশি চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট আছে ক্যান্সারের, সেখানে আমাদের কিন্তু চিকিৎসা ভালোভাবে সরকার দিচ্ছে, বা অন্যান্য হসপিটাল যেগুলো আছে জেলা শহরে বিভাগীয় শহরেও কিছু কিছু চিকিৎসা হচ্ছে। কিন্তু চিকিৎসার যেই ধরনের এটা তো একটা ব্যবস্থাপনা, যেই ধরনের সেটিংস দরকার বা ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো আমাদের দেশে আমি মনে করি এখনো অপ্রতুল। আচ্ছা। সেক্ষেত্রে স্যার যখন একজন প্রত্যন্ত এলাকার ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত, তিনি ট্রিটমেন্ট করবেন, তার হাতে তো এত বেশি ফিনান্সিয়াল সাপোর্ট নেই। তো সরকারি ব্যবস্থাপনায় আমরা বারবারই বলছি যে রেডিওথেরাপি মেশিনের সংকট,
আমরা ওই যেই পরিমাণ রোগী সেই পরিমাণ আসলে সাপোর্টটা দিতে পারছি না। এক্ষেত্রে আমাদের সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কী কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, এবং ক্যান্সার প্রতিরোধে নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তিকে সচেতন হতে বলবো আমরা, কিন্তু যারা রয়েছে অলরেডি ক্যান্সার পেশেন্ট তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? তাদের উদ্দেশ্যে বলার একটাই আছে, সেটা হলো যে প্রথমে হলো অ্যাওয়ারনেস, সচেতন হতে হবে। রোগীর পক্ষ তো রোগী নিজে আক্রান্ত, কিন্তু আমরা যারা সমাজে বাস করি, আমাদের হেলথ ওয়ার্কার্স, সোসাইটির যারা গুণীজন আছেন, যারা বড় বড় পদে আছেন, যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, তাদের সবাইকে চিন্তা করতে হবে। কারণ ক্যান্সার কিন্তু এটাকে বলা হয় যে ওয়ার, এটা একটা যুদ্ধ, এবং এটা একা কারো পক্ষে এই বিশাল একটা বিষয়কে নিয়ন্ত্রণ করা সম্ভব না। একদমই। এইটা আমাদের জেলা পর্যায় পর্যন্ত অ্যাটলিস্ট এই অনকোসার্জন, মেডিকেল অনকোলজিস্ট, তারপরে আমি বলবো রেডিওথেরাপি মেশিনস, এগুলো আমাদের দেশে মিনিমাম যে প্রয়োজন, যেমন আমরা মনে করি প্রায় 250-র মতো আমাদের দেশে রেডিওথেরাপি মেশিন দরকার। আচ্ছা। তো সেখানে আমাদের দেশে কিন্তু অনেক কম আছে। তো এইগুলো যদি আমরা মানে বিকেন্দ্রীকরণ করতে পারি, অর্থাৎ জেলা পর্যায়ে পর্যন্ত নিতে পারি, বা অ্যাটলিস্ট এই পর্যায়ে বিভাগীয় শহরগুলোকে যদি অ্যাভেলেবল করতে পারি, তাহলে আমরা মনে করি যে কিছুটা হলেও সাশ্রয় হবে, রোগীর সুবিধা হবে। নিশ্চয়ই। এবং আমরা তো শুধু রেডিওথেরাপি মেশিনের কথা বলছি, কিন্তু উপজেলা শহরগুলোতে বা প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ শনাক্তকরণ করবেন বা পরবর্তীতে ক্যান্সার বিশেষজ্ঞ তাকে ট্রিটমেন্টটা করবেন, আসলে কি ক্যান্সার বিশেষজ্ঞ অ্যাভেলেবল কিনা প্রত্যেকটা উপজেলায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলোকে আসলে একটু বেশি প্রায়োরিটি দেওয়া জরুরি। স্যার, জানবো যে একজন ব্যক্তি যখন ক্যান্সার শনাক্ত হয়ে যায়, আসলে স্টেপ বাই স্টেপ ক্যান্সার চিকিৎসা পদ্ধতিটি কিভাবে নির্ভর করে বা কিভাবে দেয়া হয়ে থাকে আসলে? জি, ধন্যবাদ। আমি আগেই বলেছি যে শনাক্ত করার সিস্টেমগুলো কী ছিল, বায়োপসি এবং ইমেজিং। ইমেজিং বলতে আমি বলেছি যে সিটি স্ক্যান অথবা পেট সিটি স্ক্যান, কোনো কোনো ক্ষেত্রে ব্রেনের এমআরআইটা আমরা করে নিই। এটার মাধ্যমে আমরা স্টেজিং এবং ডিজিজ সুনিশ্চিতকরণ, কোন ধরনের লাং ক্যান্সার, এবং মলিকুলার স্টাডি করে কোন সাবটাইপস, এগুলো আমরা দেখে নিই। দেখার পরে আদর্শ নিয়ম অনুযায়ী এই ধরনের রোগীকে আমরা টিউমার বোর্ড বা মাল্টিডিসিপ্লিনারি বোর্ডে আলোচনা করে থাকি বা করা উচিত, যে এই রোগীর এই স্টেজে এই ধরনের কি চিকিৎসা করা উচিত। আচ্ছা। তো সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর বা নিয়ম। তো আমরা ধরে নিলাম যে একজন রোগী আসলো এবং তার স্টেজ 2-তে ধরা পড়লো, তাহলে কিন্তু আমরা ডিসিশন নেব যে এই রোগীর আগে সার্জারি হবে, এবং সার্জারির পরে আমরা মোস্ট প্রবাবলি কেমোথেরাপি দেব, সেগুলো আমরা লিখে রাখি প্ল্যানটা। স্টেজ 1-এ হলে আমরা সাধারণত কোনো সার্জারি পরে মেডিসিন দিয়ে থাকি না, অর্থাৎ কেমোথেরাপির কথা বলছি। স্টেজ 3-তে আমরা ইউজুয়ালি আমরা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এটা পাশাপাশি দিয়ে থাকি, এটাকে বলে কনকারেন্ট কেমো রেডিওথেরাপি। এবং অনেক সময় এইটার পরে আমরা ইমিউনোথেরাপি যদি অ্যাভেলেবল হয় দিয়ে থাকি, সেগুলো অনেক সময় আমাদের দেশে থাকলে দেই, না হলে দেই না। এবার আসেন যেটা আমরা কমনলি পাই যে স্টেজ 4 হয়ে গেছে, হয়তো পেট সিটি স্ক্যান বা সিটি স্ক্যান করে আমরা দেখলাম যে ক্যান্সার ফুসফুসে, ডান ফুসফুসে আছে, সাইজ মেবি 6 সেন্টিমিটার, কিন্তু রোগটি লিভারে আছে। আচ্ছা। তখন পেট সিটি স্ক্যান হলে আমরা সরাসরি বুঝতে পারি যে এটা মেটাস্টেসিস বা ছড়িয়ে গেছে। আর যদি সিটি স্ক্যান হয় তখন অনেক সময় আমাদেরকে ওই লিভার থেকে বায়োপসি নিতে হয় যে আসলে এটা লাং ক্যান্সারটাই আবার লিভারে গেছে কিনা। আচ্ছা। সেটা সুনিশ্চিত হলে আমরা স্টেজ 4 এটাকে ক্লাসিফাই করি, তারপরে আমরা চিকিৎসা দিই। এই ধরনের রোগীকে আমরা সাধারণত কেমোথেরাপি, অল্টারনেটিভ হিসাবে যেটা বললাম যে সাবটাইপসের মধ্যে যদি কোনোটা পড়ে
মিউটেশন যদি আমরা যেগুলো টেস্ট করি, তাহলে আমরা মুখের ট্যাবলেট দিয়ে থাকি এবং এর পরবর্তীতে আমরা রোগীর একটা সার্টেন লেভেল বা কেমোথেরাপি হলে ইউজুয়ালি আমরা 6 সাইকেল দিয়ে থাকি, আর যদি ট্যাবলেট থাকে তাহলে আমরা এটাকে কন্টিনিউ করতে থাকি এবং রোগীটাকে ফলো আপে রাখি। আচ্ছা, এটুকুই আমাদের রোগীর প্রাথমিক একটা চিকিৎসার বিন্যাস। স্যার সেক্ষেত্রে আমাদের দেশের ব্যক্তিরা অধিকাংশই যখন ক্যান্সার শনাক্ত হয়ে যায়, দেখা যায় যে দেশের চিকিৎসার প্রতি, চিকিৎসা সেবার প্রতি আস্থা রাখতে পারছে না, চলে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে, সেটা যে কোনো দেশে হোক। স্যার আসলে কি আমরা অপ্রতুল চিকিৎসা সেবায়? হ্যাঁ, এটা একটি সম্পূরক প্রশ্ন। আসলে রোগী তো বিদেশে যাবেই, মেডিকেল ট্যুরিজম। আমরা দেখেছি যে ইউএসের রোগীরাও কিন্তু অনেক সময় পার্শ্ববর্তী রাষ্ট্রে আসে, আর বাংলাদেশের রোগী তো যায়ই। তো রোগী যেহেতু বাইরে যায়, নিশ্চয়ই তার একটা কারণ আছে। আমরা হয়তো বলতে পারি আমরা এখানে পারঙ্গম, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হয়তো ব্যবস্থাপনাটা ওই সব জায়গার চেয়ে অনেক ভালো না বা অনেক সিস্টেমেটিক না, আচ্ছা, বা রোগীরা অনেক সময় অনাস্থার উপরে থাকে, বা তাদের প্রপার ইনফরমেশনটা নাই যে হ্যাঁ এইখানে এই দেশে অমুক জায়গায় অমুক হসপিটালে চিকিৎসা করা সম্ভব। তো এই যে বিষয়গুলো না জেনে, বা অনেক সময় রোগীর আত্মীয় স্বজনও প্যানিকড হয়, ওনারা বলে বিদেশে পাঠাও। তা আলটিমেটলি তারা অনেকে বিদেশে যায়। যাওয়ার পর যে জিনিসটা হয়, আমরা দেশে যে সমস্ত রোগী দেখি এবং আমরা অনেক রোগীর যে ডায়াগনোসিস এবং যে স্টেজিং এবং যে ট্রিটমেন্ট প্ল্যান দিই, ওনারা হয়তো সিঙ্গাপুর বা আশেপাশে যে কোনো রাষ্ট্রে যায়। আমরা দেখেছি যে তারা কিন্তু ম্যাক্সিমাম সময়, আমি বলবো 90% ক্ষেত্রেই আমাদের চিকিৎসাগুলো কিন্তু ওনারা চেঞ্জ করে না আচ্ছা, এবং বলে যে তোমাদের চিকিৎসা ঠিক ছিল, হয়তো ওখানে এক সাইকেল বা 2 সাইকেল কেমন চলে আসে। আলটিমেটলি তো রোগীকে আসতেই হবে, কারণ ওখানে তো আর সে পার্মানেন্টলি থাকতে পারবে না। একটা ক্যান্সার চিকিৎসার 6 মাস থেকে 1 বছর লেগে যায় একটা রোগীর। সুতরাং আলটিমেটলি তারা আসে। একদমই তো তাই। আপনি যে বিষয়টা বললেন, এটা রোগীর একটা, যেহেতু আমাদের দেশে এখনো ইনফ্রাস্ট্রাকচার সেভাবে ডেভেলপ করে নাই, বা রোগীকে আমরা সেই ইনফরমেশন দেই নাই, বা যে কোনো কারণে হোক তারা বিদেশে যায়। এই মেডিকেল ট্যুরিজম সব দেশে আছে, কিছু অংশ থাকবে, কিন্তু আমাদের চিন্তা করতে হবে আপামর জনসাধারণ, একদমই তাই। যারা একবারে রুট লেভেলে আছে, যারা সাধারণ মানুষ, আমরা তারা কখনোই কতটুকু চাই না পাচ্ছে। যে এই প্রত্যেকটি ব্যক্তি যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, মেডিকেলের চিকিৎসাটাকে এফোর্ড করতে পারে না, তারা কখনোই কোনো ক্যান্সারে আক্রান্ত না হোক, ইভেন তো কোনো ব্যক্তি যেন আক্রান্ত না হয়। স্যার একটু জানবো যে নিয়মিত আসলে স্ক্রিনিং করাটা কতটুকু জরুরি এবং কতদিন পর পর করার পরামর্শ দিয়ে থাকেন? যে আপনি স্ক্রিনিংয়ের কথা বলছেন, স্ক্রিনিং মানে হলো যে যে কোনো ক্যান্সার ক্লিনিক্যালি ডিটেকশন হওয়ার আগেই যেই পদ্ধতিতে নির্ণয় করা, তাকে বলে স্ক্রিনিং। মানে রুগীর আমরা মানে ও কোনো সিমটম নিয়ে আসে নাই, কিন্তু তার যাদের হওয়ার সম্ভাবনা আছে তাদের পরীক্ষা নিরীক্ষা করে আর্লি স্টেজে ধরা, এটা হলো স্ক্রিনিং। আসলে লাং ক্যান্সারের বা ফুসফুস ক্যান্সারের কোনো স্ট্যান্ডার্ড স্ক্রিনিং নাই। অনেক ক্যান্সারে আছে, যেমন ব্রেস্ট ক্যান্সারে আছে। তো লাং ক্যান্সারে যারা ধূমপায়ী, আমরা বলে থাকি 20 প্যাক ইয়ার, আচ্ছা। মানে 1 প্যাকেট করে সিগারেট, মানে 20টা সিগারেট ডেইলি খেয়েছে 20 বছর, এই ধরনের যাদের হিস্ট্রি আছে, বা যাদের বয়স 50-এর বেশি, যারা বায়ু দূষণে থাকে, তাদের স্ক্রিনিংয়ের একটা ব্যবস্থা আছে, সেটাকে বলা হয় লো ডোজ সিটি স্ক্যান। আচ্ছা, এটা করার নিয়ম আছে এবং এটা স্ট্যান্ডার্ড এনসিসিএন গাইডলাইন বা আমেরিকান গাইডলাইন এভাবে বলা আছে। স্ক্রিনিংয়ের বিষয়টা কি, যে আমাদের আর্লি স্টেজে ডিটেক্ট করা। একদমই যদি তাই। আমি স্ক্রিনিংয়ে একটা রোগীকে স্টেজ 1-এ ডিটেক্ট করি, তাহলে তার সার্জারিতে সে ফুল লাইফ পাবে। একদমই। অর্থাৎ এটাকে আমরা বলি কিউরেটিভ ডিজিজ। সেই জন্য স্ক্রিনিংয়ের যাদের এই গোষ্ঠী, আর কি আমি বললাম যে ক্রাইটেরিয়া, তাদের জন্য স্ক্রিনিংয়ের একটা মানে নিয়ম অতিরিক্ত আছে। ধূমপায়ী ব্যক্তিদের অবশ্যই স্ক্রিনিং স্ক্রিনিং আওতাভুক্ত হওয়াটা খুব করা বেশি যেতে পারে। জরুরি। স্যার প্রায় শেষ প্রান্তে আমরা আছি, একটু জানবো যে আসলে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে খাদ্যাভ্যাস বা জীবনযাপন পদ্ধতি নিয়ে? জি, ফুসফুসের প্রতিরোধের জন্য দর্শকদের বলবো যে যারা ধূমপান করে, অবশ্যই ধূমপান বন্ধ করতে হবে হবে হবে। পাশাপাশি প্যাসিভ স্মোকিং, যারা ধূমপায়ীদের আশেপাশে থাকে, তাদেরও সজাগ হতে হবে। 5% ক্যান্সার প্যাসিভ স্মোকিং, অর্থাৎ আমি ধূমপান করি না, কিন্তু আশেপাশে যারা করছে তাদের থেকে আমার ক্যান্সার হতে পারে। একদমই তাই। প্যাসিভ স্মোকিংয়ের জন্য সামাজিক সচেতন হতে হবে।
নিশ্চয়ই থার্ড হলো আমাদের বায়ু দূষণ থেকে মুক্ত হতে স্যার, হবে। এই প্রত্যেকটি বিষয় যদি আমরা মেনে চলতে পারি তাহলে হয়তো বা ক্যান্সার থেকে কিছুটা সুরক্ষিত থাকবো। একদম আলোচনার শেষ প্রান্তে ধন্যবাদ। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজের একটুখানি সচেতন হয়ে জীবনযাত্রায় পরিবর্তন আনি এবং পরিবর্তন নিয়ে আসি নিজেদের খাদ্যাভ্যাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।